আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে আপনাদের মধ্যে চলে আসলাম লাইভ করার জন্য। আজকের লাইভটা একটু ভিন্নধর্মী অবশ্যই, তার কারণ মাহে রমাদান শুরু হয়েছে। মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সংযমের মাস, সবাই যাতে ঠিক মতো ধৈর্য সহিষ্ণুতার সাথে সিয়াম পালন করতে পারে সেই কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। আর এই রোজার সময়ে ঈদকে সামনে রেখে সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকা বা সব শহরেই কম বেশি জ্যাম হয়। সেই জ্যাম নিয়ে আজকে কটা কথা বলবো। আর এর মধ্যে গত মাসে শেষ দিকে আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি সহ কয়েকটা স্থানে গিয়েছিলাম ভিজিটে। সেই ভিজিটের কিছু আলোচনা করব। আর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এলাকায় বেশ কিছু সাইনবোর্ড দেখছি, ট্রাফিক সাইনের যে তথ্যমূলক সাইন চতুর্ভুজাকৃতির, সেই সাইনের উপরে কিছু কথা বলবো। অনেক ভালো লাগছে সেই কথাগুলো, সেই সাইনগুলো। তো সেই বিষয়ক কিছু আলোচনা আজকে আপনাদের মধ্যে অবতারণা করব। যারা অলরেডি আমার সাথে জয়েন করছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। রনি খন্দকার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি। ভন্ডল, রনি খন্দকার ভন্ডল আমার খুব প্রিয় ভাই। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ভন্ডল, তোমাদের বাড়ির সামনের ভাঙ্গা কালভার্ট, মানে ভাঙ্গা বেড়িবাঁধ ভেঙে যে খাল হয়েছিল অনেক আগে, তখন তো তুমি হওনি, আমরা ছোটো ছিলাম। তো সেটার উপরে আমি একটা ভিডিও করার পরে অনেকে ওইখানে ভিডিও করতেছে। ইনশাল্লাহ আরও কথা হয়েছে, প্রশাসনেরও কথা হয়েছে এলজিডির সাথে। তো ওইটা হয়তো হয়ে যাবে, তোমার ওই ব্রিজ হয়ে যাবে ইনশাল্লাহ, কালভার্ট যেটাই বলো হয়ে যাবে, সমস্যা নাই। তো জ্যামের আমার 24 বছর ট্রাফিকের ডিভিশনে ট্রাফিকে চাকরি করি 24 বছর, 25 বছরে পড়বে চাকরি। তো তার ভিতরে 11 বছরই ঢাকাতে, আর বাদ বাকি 13 বছর ঢাকার বাইরে, দেশের বাইরে, মিশন সহ অন্যান্য জায়গায় 13 বছর, আর ঢাকাতে 11 বছর একাধারে। তো এই চাকরি করার সুবাদে বিভিন্ন ট্রাফিক জ্যাম বা ট্রাফিক রিলেটেড বিভিন্ন সভা সেমিনারে কাউসার হাসান, ওয়েলকাম ভাই, ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার কাছে সবাই সমান ভাই, আপনি আমার কাছে অনেক মূল্যবান, প্রত্যেকটা দর্শক প্রত্যেকেই মূল্যবান আমার কাছে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সবাইকে বলছি যে যার পক্ষে সম্ভব হয়, যদি সম্ভব হয় লাইভ চলাকালীনই একটু শেয়ার করবেন বা পরে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। তো বিভিন্ন সভা সেমিনারে জয়েন করার জন্য ট্রাফিক জ্যামের আমি 34টা কারণ আমি বের করছি। সাধারণভাবে মানুষ প্রথমেই ঢালাওভাবে ট্রাফিককে, মানে ট্রাফিক বলতে তো ব্যাপক শব্দ, ট্রাফিকের একটা অংশ হচ্ছে ট্রাফিকে নিয়ন্ত্রণকারী যে নিয়োজিত যে পুলিশ, সেটা একটা অংশ। আর ট্রাফিক একটা ব্যাপক শব্দ। ট্রাফিক বলতে রাস্তায় যত প্রকারের যানবাহন, রাস্তার আশেপাশে যে ফুটপাত, দোকান পাশার, সমস্ত কিছুই হচ্ছে আপনার ট্রাফিকের আওতায়। তো যাই হোক, এখন আমি আপনাদের মধ্যে 34টা কারণ ব্যাখ্যা করব। এবং এই 34টা কারণে মজার বিষয় হচ্ছে, 34টা কারণের একটা কারণ হচ্ছে ট্রাফিক যদি আদৌ কাজ না করে অথবা কাজের ঘাটতি, তারপরেও আবার ট্রাফিকের আইন প্রয়োগের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা আছে। এটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আমাদের, আপনারা জানেন যে আমাদের দেশে বিভিন্ন প্রকার চাপ আমাদের থাকে। কাউসার হাসান পাবনা থেকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে কোনো সময় ঝিনেদা আসবেন, দেখা হবে। আর এরপরে আমার ইনবক্সে আপনার নাম্বার দিন, আমি আপনার সাথে যোগাযোগ করব। শরীফ আহমেদ রিমান, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। মিল্টন খান, ওয়েলকাম। এনামুল হাটগোপালপুর, তুমি আসলে না ভাই, আর অফিসে আর আসলে না। আমি 27 তারিখে
ওমরা পালনের জন্য যাব, তার আগে তুমি আইসো ভাই, দেখা করো আর দোয়া করো, বাড়ির সবাইকে সালাম দিও, দোয়া করতে বলো। তো একটা বিভিন্ন প্রকারের প্রতিবন্ধকতা আছে, আপনারা জানেন আমাদের ট্রাফিকের কাজের, রাজনৈতিক, আমলাতান্ত্রিক, বিভিন্ন প্রকারের। এটা বিস্তারিতভাবে আলোচনা এইভাবে আমি লাইভে করা যায় না বা লাইভে করতেও চাই না। যাই হোক, এটা আপনারা সবাই বোঝেন, সমস্যা আছে। হাসানুর ফরহাদ সাতক্ষীরা থেকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ জয়নিং উইথ মি, থ্যাংক ইউ। তো প্রথম কারণটা যেটা আমি এখন যে কারণগুলো বলতেছি, এটা ঢাকা, স্পেশালি ঢাকা বেস, আবার আমি ঝিনেদাতে আছি, ঝিনেদার কারণও এর ভিতরে আছে। তার কারণ ঝিনেদা অনেক বড় একটা শহর, কিন্তু একটাই সড়ক এবং একটাই হার্ট অফ দ্য টাউন, সেটা হচ্ছে পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড়ে এসে রাস্তাটাও চিপা হয়ে গেছে, ন্যারো, এবং আর কোথাও আপনার মানে এইটাই মেন মানে হাব অফ দ্য টাউন বা হার্ট অফ দ্য টাউন, যেটাই বলেন, হার্ট অফ দ্য সিটি তো আর ঝিনেদাকে বলা যায় না, ঝিনেদা টাউন, সিটি না। তো সব রাস্তাগুলো এসে মিলছে আপনার পোস্ট অফিস মোড়, এবং পোস্ট অফিসের রাস্তাগুলো পুরো চিপা, যার কারণে মানুষের সমস্যা হয়। অনেক সময় আমাদের ট্রাফিকরা গলদঘর্ম হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। আর এখন ঈদের সময়, এর সময় কথা তো বলাই যাচ্ছে না, যাই হোক পরবর্তীতে আলোচনা আসতেছি। আগে ট্রাফিক জ্যামের কারণগুলো বলি। সড়কের স্বল্পতা, যেখানে একটা আধুনিক শহরের মোট আয়তনের 25% সড়ক থাকতে হবে, সেইখানে ঢাকা শহরে আছে 7 to 8%, 7 থেকে 8%, তাও আবার 2% ফুটপাত বা সড়কে অবৈধ দখল আছে। সেটা ফুটপাতে হকার বলেন, যা কিছু বলেন, সেই তাদের মাধ্যমে দখল আছে 2%, মাত্র 6% সড়ক ব্যবহার হয়। তাহলে যে জায়গা 25% সড়ক থাকা লাগবে, সেখানে 2% সড়ক আপনার কিভাবে 2% সড়ক দিয়ে চলবে বলেন? তো যাই হোক, এটা একটা মেন কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যাধিক বেশি হয়, অযান্ত্রিক যানবাহনের আধিক্যতা। আপনার যতটুকু আয়তন ঢাকা শহর বা আমাদের ঝিনেদা শহরের, সেই তুলনায় জনসংখ্যা বেশি। আর জনসংখ্যা বেশি হওয়ার জন্য কী হয়েছে, আপনার ঝিনেদা শহরে আপনারা জানেন যে পৌরসভায় থেকে 3000 ইজি বাইকের লাইসেন্স বা পারমিশন দেওয়ার কথা, সেখানে ঝিনেদা শহরে 10 থেকে 12,000 ইজি বাইক চলে। আমরা কয়েকবারই আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদের সিনিয়র স্যারদের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছি। আমি সিনিয়র স্যাররা বাদেও আমরা যেখানে আপনার জেলা প্রশাসনের সিনিয়র স্যারদের সাথে আমি কথা বলছি ব্যক্তিগতভাবে, সেখানে আমি কথা বলছি যে 3000 ইজি বাইকই যদি 2টা কালার করা যায়, একটা হলুদ কালার বা একটা লাল কালার বা পছন্দ মতো যে কালার হোক, 2টা কালার করে একটা ইজি বাইক আজকে চলবে, অপোজিট কালারটা অপোজিট ডেতে চলবে, অথবা একদিনেই দুটো ভাগ করে, যে সকাল থেকে দুপুর 1টা বা 2টা পর্যন্ত একটা চলবে, এবং দুপুর 1টা বা 2টা থেকে রাত পর্যন্ত আর এক কালারের চলবে, যেভাবে সুবিধা হয়। এটা আইন শৃঙ্খলা মিটিং আছে, ডিসি স্যার সভাপতি, সেই সভায় এটা সিদ্ধান্ত নেওয়া দরকার অবশ্যই। এই জন্য জেলার সমস্ত স্টেকহোল্ডার, সমস্ত পেশাজীবী সংগঠনের লোক, সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি যে ঝিনেদা শহর এটা আপনাদের শহর, আমরা চাকরি করতে আসছি, আমরা 2 দিন পরে চলে যাব। তো এই শহরটাকে ভালো রাখার দায়িত্ব আপনাদের। আপনারা এই ব্যাপারে অবশ্যই একটা সিদ্ধান্ত নিন, যাতে শহরটা ভালোভাবে চলে। 3 নম্বর কারণ, ট্রাফিক সচেতনতার অভাবে যত্রতত্র পথচারীদের রাস্তা পারাপার। এটা আপনারা সব জায়গায় দেখেন যে কোনো জায়গায় ইচ্ছা খুশি মতো রাস্তা পার হয়ে যাচ্ছে। আর একটা বিষয় কি, রাস্তা পার হচ্ছে, আমি পোস্ট অফিস মোড়ের কথাই বলি, ওইখানে মিডওয়ে ডিভাইডার আছে। তো দেখা যাচ্ছে রাস্তা পার হচ্ছে পোস্ট অফিস থেকে, যে রাস্তাটা আপনার পায়রা চত্বরে গেল, সেখানে ধরেন রাস্তার পূর্ব পাশ একটা সাইড, পশ্চিম পাশে একটা সাইড, রাস্তা পার হচ্ছে পূর্ব পাশ, কিন্তু সে তাকাচ্ছে পশ্চিম পাশে। এই পাশে যে তাকে কোনো গাড়ি মেরে দিতে পারে না। থ্যাংক ইউ, ওয়েলকাম এনামুল রানা, ওয়েলকাম টু মাই লাইফ। নুনতে পড়তে পারেন আর একজনকে বিপদে বলতে পারেন, এটা তো দরকার নাই। আপনি রাইট ওয়েতে যান, রং ওয়েতে যাওয়ার দরকার নাই। 5 নম্বর কারণ হচ্ছে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার বিকেন্দ্রীকরণের পদক্ষেপ গ্রহণ না করা। যেমন আপনার এটা হচ্ছে ঢাকা শহরের সমস্ত মন্ত্রণালয় বা সেক্রেটারিয়েটগুলো, সমস্ত কিছু ঢাকা শহরে। এই মন্ত্রণালয়গুলোরকে যদি বিভাগীয় পর্যায়ে যদি অন্তত ডিসেন্ট্রালাইজ করা যায়, এটাকে বলে ডিসেন্ট্রালাইজেশন, তাহলে আপনার
অনেকাংশে ঢাকার উপরে চাপ কমে যাবে। এরপরে ঢাকার ভিতরে অনেক প্রতিষ্ঠান অনেক কিছু আছে যেটা ঢাকা শহরের ভিতরে সমস্যা। তো এই জন্য আপনার এটা যদি ডিসেন্ট্রালাইজ করা যায় তাহলে জ্যাম অনেকাংশে কমে যাবে। 6 নম্বরে চালকদের যাত্রীর জন্য অসুস্থ প্রতিযোগিতা ও একটা বাসের সামনে গিয়ে আর একটা বাস তেরসা করে দেওয়া। এই দৃশ্য আপনারা ঢাকা শহরে অনেকাংশেই দেখতে পান যে যাত্রী নেওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা হয় বাসগুলোর মধ্যে, এবং একটা বাস মনে করেন যে দাঁড়িয়ে আছে কথার কথা শাহবাগ মোড়ে, আর একটা বাস যে করে কি তার ডাইন দিক দিয়ে যে বামে যে তারে তেরসা করে তাকে আপনার ব্যারিকেড দেয়, এরপরে আর একটা এসে আবার ওকে ব্যারিকেড দেয়। এভাবে করতে করতে পিছনে টোটালি রাস্তা বন্ধ, জ্যাম চলে গেল আপনার ওই মানে ওই যে আপনার পিছনে ধরেন ওই যে আপনার ইসের ক্রসিং, যেই বাংলাদেশ বার কাউন্সিলের যে ক্রসিং আছে বা মৎস্যভবন ক্রসিং আছে, মৎস্যভবন ক্রসিংয়ে কিন্তু শাহবাগের জ্যাম চলে গেল এই করতে করতে। তো যাই হোক, এই বিষয়গুলো মালিক চালক আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো যে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। 7 নম্বরে তো আপনার ওই যে যেটা বললাম যে সড়ক অবৈধ দখল, সেই আপনার অবৈধ পার্কিংয়ের জন্য সড়ক দখল হয়, অবৈধ পার্কিং, সড়ক ও ফুটপাত দখল করে দোকান স্থাপনা বসানো, হকারদের আধিপত্য, এইটা অবশ্যই আপনারা সবাই জানি, আমরা এই কারণগুলো আমরা সবাই জানি, কিন্তু আমাদেরকে আসলে এই কারণগুলো কিভাবে সমাধান করা যায় এর জন্য সবাইকে একমত হতে হবে। দল মত নির্বিশেষে আমাদের সবাইকে একমত হতে হবে। কোনোভাবেই এইগুলো আমাদের মানে অ্যালাউ করা যাবে না। এই দেশটা আমাদের দেশ, আমাদের দেশটাকে আমাদেরই সুন্দর রাখতে হবে। ঢাকা শহরে যানজটে যেই অবস্থা, এরকম চলতে থাকলে আর আপনি চলতে পারবেন না। তারপরে আপনার 8 নম্বরে জরাজীর্ণ ফিটনেসবিহীন ও মডেল আউট যানবাহন চলাচল, এটা তো আছেই, অনেক যানবাহন মডেল আউট আছে, দেখা যাচ্ছে যে আপনার ওই নাম্বার চেঞ্জ করে অনেক সময় চালায়, যাই হোক বিভিন্ন ধরনের কারণ থাকে। 9 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ, এবং এইটা রেশমা খন্দকার ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এখন তো মনের দিক দিয়ে তো ওই ইরাক বা সৌদি আরবে মনটা চলে গেছে, এই জন্য ওইরকম একটু চেহারা তো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয়নাল মামা ওয়েলকাম টু মাই লাইফ। ফারহান রিয়াদ রাকাত ওয়েলকাম টু মাই লাইফ। হ্যাঁ ফারহান রিয়াদ রাকা, আপনি অফিসে আসেন, আমি এখন এই মুহূর্তে পুরাতন ডিসি কোর্ট ট্রাফিক অফিসে আসি, আসলেই দেখা হবে, সমস্যা নেই, চলে আসবেন যে কোনো সময়। মইনুল হাসান মিশাল ওয়েলকাম টু মাই লাইফ। তো যাই হোক, এই জিনিসটা এখন ঢাকায় খুব আলোচনা হচ্ছে এবং এটা কার্যকরও করতেছে রুট ফ্র্যাঞ্চাইজ পদ্ধতি, স্বল্পতা বা না থাকা। রুট ফ্র্যাঞ্চাইজ পদ্ধতি হচ্ছে, আর ঢাকায় যেমন অনেক লোকাল গাড়ি আছে এবং একই লোকাল লাইনে মনে করেন যে 7 নম্বর গাড়ি বা 8 নম্বর গাড়ি, এরকম যে নাম্বার দেওয়া গাড়িগুলো আছে, অনেক মালিকের গাড়ি আছে। তো এইটাকে এক লাইনে যত গাড়ি চলে সব গাড়িগুলোকে একটা নির্দিষ্ট ব্যানার করে, একটা নির্দিষ্ট কালার করে কাউন্টারে টিকিট বিক্রি করে, অনেক অলরেডি আছে এরকম অনেক রুট বা কাউন্টার অলরেডি আছে। তো যাই হোক, সেইভাবে করে আপনার একটা শৃঙ্খলার মধ্যে এনে, যাতে যত্রতত্র ওই যাত্রী উঠানোর প্রতিযোগিতা না থাকে, একটা বাসের সামনে যে আর একটা বাস তেরসা করতে না পারে, এই সমস্ত বিভিন্ন কারণে বিদ্যুতের লাইন আছে বা বিভিন্ন যে লাইনগুলো আছে, টেলিফোনের লাইন, এই লাইন সেই লাইন, আজকে বিদ্যুতের লাইনওয়ালারা খুঁড়তেছে তো কালকে খুঁড়তেছে ওয়াসা, আর কালকে ওয়াসা খুঁড়তেছে তো পরশুদিন খুঁড়তেছে আর একজন, এইভাবে করে রাস্তাগুলো তো সমস্যাই হয়ে থাকে। ঢাকার অলিগলি রাস্তাগুলো আপনারা যারা ঢাকায় থাকেন তারা আরও ভালো জানেন, আমরা যখন ছিলাম তখন আমরা দেখছি। তানভীর অ্যাডোনিস, তানভীর ভাইয়া ওয়েলকাম টু মাই লাইফ। আপনাদের মতো লোকের এরকম কমেন্ট শুনলে তো ভাই মনটা ভরে যায়, আর আমি এরকম কমেন্টের যোগ্য না ভাই তানভীর, আপনি অনেক বিনয়ী মানুষ, তাই হয়তো আমাকে বড় করলেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তারপরেও ভালো লাগে। রানা বিশ্বাস ওয়েলকাম টু মাই লাইফ। মোহাম্মদ কবির হোসেন ওয়েলকাম। মোহাম্মদ একরাম খান ওয়েলকাম। সোহেল আরজু ওয়েলকাম। মোহাম্মদ নাসির ওয়েলকাম। যাই হোক, যারা আমার লাইভে আসছেন, বিপ্লব হোসেন যাই, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে বলছি যদি সম্ভব হয় আমার লাইভটা শেয়ার করতে, লাইক দিতে। তো আমি আজকে আসলে যেহেতু রমজানের মাস, আমিও নামাজ পড়তে যাব আবার অল্প টাইম, এই জন্য আজকে লাইভ বেশি টাইম করবো না।
তো যাই হোক, আপনার আমি এই ট্রাফিকের কারণগুলো আগে একটু বলি, ট্রাফিক জ্যামের, না হলে সময় পাবো না। তো আপনার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সেইভাবে কাজ করতে হবে। এই জন্য সমস্ত স্টেক হোল্ডারদের কাছে সেই আবেদন জানাচ্ছি, এবং বর্তমান সরকারের যারা এই বিষয়ক যারা কনসার্ন তিনাদের কাছেও দাবি জানাচ্ছি এই বিষয়ে কাজ করার জন্য। নির্মাণ সামগ্রী 11 নম্বরে, নির্মাণ সামগ্রী বা অন্য কোনো ব্যবসায়িক সামগ্রী দ্বারা রাস্তা ও ফুটবল দখল করে রাখার জন্য। এটা আপনারা ঝিনেদহে দেখতে পারেন যে একজন বাড়ি বানাচ্ছে, তার ইট বালু কুয়া রাস্তার উপরে। না ভাই, রাস্তা আপনার ওই ইট বালু কুয়া রাখার জন্য না। ঢাকা শহরে অনেক রডের দোকানদার, সিমেন্টের দোকানদার বাইরে রড বেরোয় রাখে, এটা করবেন না প্লিজ। 12 নম্বরে সড়ক দখল করে রাজনৈতিক বা অন্য কোনো সংগঠনের সভা সমাবেশ, মিছিল বা অন্য কোনো প্রোগ্রাম করা, এটাও করা যাবে না। 13 নম্বরে সড়ক প্রকৌশলের ঘাটতি ও নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের জন্য সড়ক ভেঙে গিয়ে যানবাহনের গতি কমে যায়, আবার ওভারলোডের জন্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়। 13 নম্বর যে কারণটা মাত্র আমি বললাম, এইটা মোস্তাফিজুর রহমান মুরাদ, ওয়ালাইকুম আসসালাম, চুয়াডাঙ্গা আরআই অফিস। হ্যাঁ ভাই, আমি আপনাকে মিস করি, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে, ঝিনেদা আসবেন, দেখা হবে। আর আমি ইনশাল্লাহ এই মাসের শেষে তো উমরাতে যাব, যাওয়ার আগে সবার সাথে দেখা করব ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, 13 নম্বর যে কারণটা আমি মাত্র বললাম, এই 13 নম্বর কারণটা আপনারা যারা ঝিনাইদহবাসী, আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এই ঝিনাইদহ যশোর রোড, আপনারা জানেন যে ঝিনাইদহ যশোর রোডে কি একটা অবস্থা, দেখেন ভেঙ্গে চুরে আপনার কি একটা অবস্থা। জাহিদ হাসান জিম, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই লাইভ। জিম আমার খুব প্রিয় ছোট ভাই, ওর কথা, ওর প্রশংসা আসলে বলে শেষ করতে পারবো না। ঝিনেদার ও প্রাইভেট ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা একটা ছেলে। আলমিরাজ, ওয়েলকাম মামা। যাই হোক, শর্ট টাইমে হয়তো আমেরিকা চলে যাব, ওর ফ্যামিলির অধিকাংশ লোকই আমেরিকায় থাকে। প্রচণ্ড আমার পছন্দের ভালো একটা ছেলে। জিম অবশ্য ঝিনেদারও খুব ফেমাস মুখ। আলমিরাজ আমার পুষ্টিহীন ভাগিনে। ওই যে আজকে আমি একটা ছবি দিয়েছি আমার ফেসবুকে, এই যে 3 জন পাতলা, হালকা পাতলা 3 জন লোকের সাথে ছবি তোলার লোভ সংবরণ করতে পারলাম না। তো ওই ছবির যে 3 জন, তার একজন হচ্ছে আলমিরাজ, এখন লাইভে আসছে। আমি একটু ছবিটা দেখাই, একটু আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি। আপনার সরি, এই যে দেখেন আমার ডাইন পাশে যে লোকটা, এই লোকটাই হচ্ছে মিরাজ। খুব হালকা পাতলা, দেখছেন 3 জন লোকই খুব হালকা পাতলা, 3 জন লোকই খুব হালকা পাতলা গড়নের দেখেন। এবং এদের এই 3 জন একই ফিগারের দেখে আমি আর লোকটা সামলাতে পারি না, ওদের সঙ্গে একটা ছবি তুলে আমি ফেসবুকে দিয়েছি। যাই হোক, সেই মিরাজ বাগিনে আসছে। তো আপনার 13 নম্বর কারণটা বোধহয় আপনারা বুঝতে পারছেন যে এই যে সড়কের অবস্থা ঝিনাইদহ থেকে যশোর প্রতিনিয়ত, যদি একটা রোগী যায় তো সেই রোগীকে আপনার যশোর পর্যন্ত নিতে নিতে সে রোগীর কি অবস্থা হবে আমি জানি না। যাই হোক, সেই কারণটা হচ্ছে 13 নম্বর কারণ। 14 নম্বর কারণ, সড়কে যানবাহনের অসুস্থ প্রতিযোগিতা, যথাযথ লেন ব্যবহার না করার জন্য জ্যাম হয়। আপনার যেই প্রত্যেকটা, আমি ওই যে এর মধ্যে চিটাগাং রোড, ঢাকা চিটাগাং রোড, ন্যাশনাল রোড অন যেটাকে বলে N1, তার উপরে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন, যে ওইখানে 4 লেনের, তো এক পাশে 2টা লেনের আপনার মিডওয়ে ডিভাইডারের পাশে যেই লেনটা সেটাকে বলে ফার্স্ট লেন, 2টা ফার্স্ট, FAST ফার্স্ট আর FIRST ফার্স্ট। প্রথম লেন এবং গতির লেন, 2টাই হচ্ছে প্রথম লেনটা, আর দ্বিতীয়টা সেকেন্ড লেন। একটু মিনিমাম গতি যেই গাড়ির, সেই গাড়ির লেন সেকেন্ড লেনটা। তো এই লেনও আমরা মানি না, আর অসুস্থ প্রতিযোগিতা তো আছেই। সেইটাই হচ্ছে আপনার 14 নম্বর। 15 নম্বর, বিভিন্ন সংস্থার রাস্তা খুঁড়ে তাদের কাজ করার জন্য সড়ক সংকীর্ণ হয়ে জ্যামের সৃষ্টি হয়। 15। 16 হচ্ছে আবাসিক এলাকা বা প্রধান সড়কের পাশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলকারখানা স্থাপনের জন্য, ধরেন স্কুলে একটা শুরুর টাইম আছে, একটা শেষের টাইম আছে। যখনই আবাসিক এলাকা বা প্রধান সড়কের পাশে একটা স্কুল বা কলেজ বা ভার্সিটি হবে, স্বাভাবিকভাবে ওইখানে
ঢাকা শহরের কথাই যদি বিবেচনা করেন, ধরেন ফার্মগেটের কাছে হলিক্রস আছে, বিকারুন্নেসা আছে, কি একটা হলিক্রস আছে। মেট্রো রেল হওয়াতে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। যাই হোক, মেট্রো রেলের একাই সমাধান করতে পারে নাই, সেই বিষয়ক আলোচনা আমি এই কারণগুলোর পরে নিয়ে আসতেছি। তো 18 নম্বরে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকা বা বহুতল পার্কিংয়ের স্বল্পতা। অধিকাংশ মার্কেটে পার্কিং ব্যবস্থা নাই। আমরা ঝিনেদার কথা বলতেই হয়। ঝিনেদায় আমার জানা মতে একটা মার্কেটেও পার্কিং নাই, আমার জানা মতে নাই। আমার অজানায় যদি থাকে কারেকশন করে দিবেন। বোধহয় পায়রা চত্বর থেকে চুয়াডাঙ্গা মোড়ের দিকে যাতে বাম পাশে একটা 10তলা বিল্ডিং হয়েছে, ওইটাই বোধহয় একটা মার্কেটে মনে হয় পার্কিং আমার জানা মতে আছে, আর মনে হয় নাই। বিআরবি বা কিছু একটা লেখা বোধহয় বিল্ডিংটায়। যাই হোক, আর ঢাকায় তো অনেকটাই পার্কিং নাই। পার্কিং ছাড়া কোনো বিল্ডিংয়ের পারমিশন আমরা তো দিই না। যাই হোক, পরবর্তীতে কি হবে আমি জানি না। 19 নম্বরে বড় ইন্টারসেকশনগুলোতে লেফট লেন বন্ধ করে গাড়ির গতি থামিয়ে দেওয়া। যেমন আপনার ঢাকায় সোনারগাঁ মোড় ধরেন, লেফট লেন বা বিজয় সরণি। লেফট লেন মানে আপনার ধরেন উড়োজাহাজ ক্রসিংয়ের দিক থেকে যেই গাড়িটা এসে বামে যাবে, অর্থাৎ জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্টের দিকে যাবে, ওই লেফট লেনটা অলওয়েজ খোলা রাখতে হবে। যেই গাড়িটা ফার্ম গেটের দিক থেকে এসে উড়োজাহাজ ক্রসিংয়ের দিকে যাবে, অবশ্যই লেফট লেনটা সবসময় খোলা রাখতে হবে। এই বিষয়টা ঢাকার সমস্ত মালিক, শ্রমিক এবং চালক ভাইদেরকে বলবো, এবং এই জিনিসটা মেনে চলবেন। আর প্রত্যেকটা শহরেই যেমন ঝিনেদা বাস টার্মিনালের এইখানে আপনি যেই বাসটা আপনার মাগুরার দিক থেকে এসে লেফট টার্ন করে বাইপাস দিয়ে আলহেরা মোড়ের দিকে যাবে, ওই লেফট লেনের উপর অবশ্যই অন্য গাড়ি দাঁড়াবেন না, তার রাস্তাটা বন্ধ করবেন না। সেইটাই এই পয়েন্টটা। 20 নাম্বার হচ্ছে বর্ষাকালে সড়কে জলবদ্ধতা, পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা না থাকাও বিভিন্ন প্রকার বর্জ্য ড্রেনে ফেলা। এই সমস্যা সব জায়গায় ঢাকাতে আছে বা অন্যান্য শহরে আছে, এটা আমরা করব না। 21 যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানো বা নামানো। এটা ঝিনেদায় আমরা এটা দেখাতে পারবো নতুন টার্মিনাল এবং আরবপুর বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাবেন যখন আপনি আরবপুর বাস স্ট্যান্ড হয়ে কুষ্টিয়ার দিকে যাবেন, বাম পাশে দেখবেন যে অধিকাংশ গাড়িগুলাই রূপসা গড়াই বেশ অনেক জায়গা লেভেল ক্রসিং, অর্থাৎ রেল লাইন রোডের উপর দিয়ে ক্রস করছে। এইরকম মোট 72 বার ট্রেন আসা যাওয়া করে। এইটা একটা বিশেষ কারণ ট্রাফিক জ্যামের জন্য। 23 নাম্বার আছে ভিভিআইপি বা ভিআইপি মুভমেন্টের জন্য ওই সড়ক ব্যতীত অন্যান্য সমস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। এটা আপনারা সবাই জানেন যে 2 ঘন্টা ধরে সিগনালে দাঁড়ায় আছেন কেন? ভিআইপি মুভমেন্ট আছে। সরি টু সে, কেউ আদারওয়াইজ পার্সোনালি নেবেন না। যদি কেউ পার্সোনালি কাউকে আঘাত করে থাকি দুঃখিত। 24 নাম্বার হচ্ছে সড়কে দুর্ঘটনা। সড়কে দুর্ঘটনা ঘটলে অনেক সময় ওই দুর্ঘটনার বাস বা ট্রাক বা যেটাই হোক, ওই গাড়িটা বা ওই যানবাহনটা সরানোর জন্য কিছুটা সময় লাগে। এই জন্য অনেক সময় জ্যাম হয়, সেই জন্যও আপনার একটা কারণ। তো 25 নম্বরে পর্যাপ্ত এলিভেটেড এক্সপ্রেসে, আন্ডারপাস, ফ্লাইওভার, ফুট ওভার ব্রিজ ইত্যাদি না থাকা। ঢাকা শহরকে বাইপাস করার মতো পর্যাপ্ত সড়ক নাই। ঢাকা শহরকে ধরেন আপনি চিটাগাং থেকে আসলেন, গাবতলির ওইখানে আসবেন, তো ঢাকা শহরটাকে যে আপনি বাইপাস করবেন এরকম যথাযথ সড়ক এখনও গড়ে তোলেনি। আপনার গাবতলির থেকে ওইদিকে আপনার ওই বা পুলিশ সচেতনতা এইগুলো নাই। শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়ায় ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রাম না করা। শিক্ষা প্রতিষ্ঠান বা ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্টিং মিডিয়া হোক, যে কোনো মিডিয়ায় এভাবে ট্রাফিক সচেতনতার উপরে যদি বিভিন্ন ভিডিও, বিভিন্ন অন্যান্য যে মিডিয়া আছে তাদের কাছে দাবি জানাচ্ছি যে এই বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম করার জন্য। আর মাঠের যারা কাজ করে, যদিও দুটো একটা প্রোগ্রাম করা হয়, সেখানে আমরা মাঠের লোক দেখি না, আমরা দেখি কোনো এক্সপার্টিসকে নিয়ে আসা হয়েছে। ওই এক্সপার্টিস জীবনেও আমার ট্রাফিকের মতো আমার একটা ট্রাফিক যেইটা বোঝে, সোনারগাঁ মোড়ের যে ট্রাফিক বোঝে যে কোনটা ছাড়লে কোনটা হবে, বিজয় সরণির ট্রাফিক যা বোঝে সেইটা উনি বোঝে না, ওনাকে এক্সপার্টিস হিসেবে নিয়ে আসা হয়, যেটা কোনো কাজের না। সরি টু সে, কেউ পার্সোনালি নেবেন না। তারপরে আপনার 27 নম্বর আছে চালক ও কন্ডাক্টরদের লাইসেন্স প্রদানের পূর্বে যথাযথ প্রশিক্ষণের অভাব। এটা নাই বললেই চলে। কোনো কোনো জেলায় কোনো কোনো বিআরটিএতে এরকম প্রশিক্ষণ হয়তো দেওয়া হয়, আর অধিকাংশ ক্ষেত্রে এরকম প্রশিক্ষণ দেওয়া হয় না। 28 নম্বরে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে না মানা। ওই যে যেটা বললাম যে পারমিশন, ওই আপনার পার্কিং প্লেস নাই, বিল্ডিং হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে, সেইটাই।
29 নাম্বার, শহরের ভিতরে বাস ও ট্রাক টার্মিনাল থাকা। ঝিনাইদহ যেমন আপনার চুয়াডাঙ্গা মোড় থেকে হামদর দিকে যেতে যে ট্রাক টার্মিনাল আছে, এই ট্রাক টার্মিনালটা আপনাদের শহরে কি পরিমাণে সমস্যা করে, কি পরিমাণে বালি উড়ায়, আমাদের কাছে অনেকে অভিযোগ করেন। এটা আপনারা চিন্তা করেন এবং ট্রাক টার্মিনালটা যাতে শহরের বাইরে কোথাও নেওয়া যায় এই জন্য যথাযথ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, সমস্ত পেশাজীবী সংগঠনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। শহর আপনাদের, এই শহর ভালো রাখার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। 30 নাম্বার, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নাই। আন্তর্জাতিক বিমানবন্দর আছে ঢাকায়, সিলেট, চিটাগাং। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ আমরা যে অঞ্চলে আছি, উত্তরবঙ্গ অর্থাৎ রাজশাহী অঞ্চল, এই অঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নাই। আর ঢাকা শহরের উপকণ্ঠে দক্ষিণ পূর্বেও কোনো দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নাই। দক্ষিণ পূর্ব অর্থাৎ আপনার আমরা এই যে আপনার এখন নতুন যে পদ্মা সেতু দিয়ে যেখানে যাই, এই রাস্তায় কোনো একটা যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতো তাহলে অন্তত আমরা যে ওই ঢাকা শহর পুরো পাড়ি দিয়ে উত্তরা আমাদের যাওয়া লাগতো না। একটা এইদিকে একটা এয়ারপোর্ট থাকলে আমাদের কোনো একটা ব্যবস্থা হতো। যাই হোক, উত্তর অথবা পূর্বে ঢাকা শহরের একটা এয়ারপোর্ট, অথবা দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর এয়ারপোর্ট, অথবা রাজশাহীর ঈশ্বরদী বা যে কোনো বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা দাবি জানাচ্ছি। 31 নম্বর, বাস বে ও বাস লের স্বল্পতা বা না থাকাও চালকদের উক্ত বিষয়ে অজ্ঞতা। বাস বে এবং বাস লে এই বিষয়টা অনেক চালকই জানে না। বাস বের বিষয়টা হচ্ছে আপনার যেটা রোড আছে, এই রোডের ভিতরে যে গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠাবে সেটা বাস বে, আর বাস লেটা ওই রোডের উপরই একটা হলুদ বর্ডার দেওয়া থাকবে, যেখানে পাশে জায়গা নাই, বাস বে করার মতো জায়গা নেই, সেটাকে বাসলে বলে। এই বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা। 32 নম্বর, ইন্টারসেকশনগুলোতে ইয়োলো বক্স না থাকা ও চালকদের উক্ত বিষয় অজ্ঞতা। ইন্টারসেকশন ধরেন গুলশান 1 বা 2, মাঝখানে একটা ইয়েলো বর্ডার থাকবে, ইয়েলো দাগ দেওয়া থাকবে, হলুদ দাগ দেওয়া থাকবে। যখন একটা সিগন্যাল চলবে, ধরেন গুলশান 2-এ কাকলি বা বনানীর দিক থেকে যে সিগন্যালটা আসছে, সে একটা গাড়ি রাইট টার্ন করবে গুলশান 1-এর দিকে, তখন গুলশান 1-এর দিকে যখন রাইট টার্ন করবে, দেখা যাচ্ছে এদিকে জ্যাম আছে, গাড়ি যেতে পারতেছে না। তো সব গাড়িগুলো যদি চলে যায়, তখন ওই ইয়েলো বক্সটা যদি দখল হয়ে যায়, তখন মনে করেন যে নতুন বাজারের দিক থেকে যে রাস্তাটা আসছে, ওই রাস্তাটা যখন ছাড়া হবে, তখন ইয়েলো বক্সের ভিতরে গাড়ি যদি না থাকে, এই নতুন বাজারের ক্রসিংটা, এই গাড়িগুলা আপনার মানে পশ্চিম দিকে অর্থাৎ আপনার কাকলির দিকে যেতে পারবে, অথবা রাইট টার্ন করে আপনার গুলশান 2-এর যে উত্তর সেই দিকে যেতে পারবে। তো এই জন্য ইয়েলো বক্সটা অবশ্যই খালি রাখতে হবে। এই বিষয়ে সমস্ত চালক এবং মালিকদের সচেতন থাকতে হবে এবং এই ইয়েলো বক্সটা জানতে হবে। 33 নম্বর হচ্ছে, মালিক ও শ্রমিক সংগঠনগুলো চাঁদা আদায়ের জন্য সড়কে যত্রতত্র বাস বা ট্রাক থামিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মালিক এবং শ্রমিক সংগঠন জিনিসটা অন্যভাবে নেবেন না, এটা একটা বিশেষ কারণ আছে জ্যামের। এটা 33 গেল। আর 34 নাম্বার হচ্ছে, যেটা আমি বললাম ট্রাফিকের একটাই, যে ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি বা টোটালি যদি ট্রাফিক কাজ না করে, বা ট্রাফিকের আইন প্রয়োগের ক্ষেত্রে আপনারা জানেন বিভিন্ন প্রকারের প্রতিবন্ধকতা আছে। যাই হোক, এই হচ্ছে ট্রাফিকের। আর এই বিষয়ক যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার সাথে আপনারা দ্বিমত থাকতেই পারেন, আমার ইনবক্সে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার আপনার কয়েকটা কথা বলবো আমি। এর মধ্যে ওই যে নেত্রকোনা বিরিশিরি এলাকায় ভ্রমণে গিয়েছিলাম গত সপ্তাহে, তো আপনার বেশ কিছু ভালো কথা ওইদিকে। ওই ট্রাফিক সাইন তো 3 প্রকারের, আপনারা জানেন ট্রাফিক সাইন 3 প্রকারের। একটা হচ্ছে গোলাকার আকৃতিতে বাধ্যতামূলক, গোলাকার লাল থাকলে বাধ্যতামূলক না, গোলাকার নীল থাকলে বাধ্যতামূলক হ্যাঁ, ত্রিভুজ আকৃতির হলে সতর্কতামূলক, আর চতুর্ভুজ আকৃতিতে হচ্ছে তথ্যমূলক সাইন। তো এই চতুর্ভুজ আকৃতির তথ্যমূলক বেশ কিছু সুন্দর সাইন, বেশ কিছু সুন্দর কথা আমার নজরে আসছে। ওই চিটাগাং, ওই নেত্রকোনা মানিকগঞ্জের ওইদিকে। আপনাদের এখানে তো আবার উল্টে গেল এটা। যাই হোক, আমি এটা পড়ে শোনাচ্ছি। এই সাইনে লেখা আছে, ওভারলোড নিলে 2 গুণ, রাস্তার ক্ষতি হয় 16 গুণ। এরকম বেশ কিছু সুন্দর সুন্দর কথা আমি
ওই অঞ্চলেই দেখলাম, আমাদের অঞ্চলে নাই। আর বিশেষ করে আমাদের এই ঝিনেদা বা এই কুষ্টিয়া অঞ্চলে যেই কথাগুলো খুব জরুরি ওই অঞ্চলের কথা, এবং আমি রোডসান হাইওয়েজের অলরেডি এক্সচেঞ্জ সাহেবের সাথে আমি কথা বলছি। তো এই সাইনগুলো দেওয়ার ব্যাপারে আমি স্যারকে বলছি। সেটা হচ্ছে যেমন এই যে একটা সাইন আছে যে ভেজা বালুবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষেধ। আপনারা জানেন যে কুষ্টিয়া থেকে যেই গাড়িগুলো বালু নেয় এবং ওই বালুটা ভিজা থাকে এবং সারা রাস্তা পানি পড়তে পড়তে আসে, এটা পিচের রাস্তার জন্য খুব ক্ষতিকর, এটা আমরা করব না। আর একটা আছে যে ওভারলোডেড ট্রাক চলাচল সম্পূর্ণ নিষেধ, এটা তো আমরা মানি না, মানার চেষ্টা করব। তো আর একটা আছে মহাসড়কের উভয় পার্শ্বে ভূমির প্রান্ত সীমা হইতে 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা করা দণ্ডনীয় অপরাধ, এবং এইটা মোটরযান আইনেও আছে 37 ধারায়, সড়ক পরিবহন আইনে 37 ধারায়। আপনার আমরা পুলিশদেরও ক্ষমতা দেওয়া আছে, রোডসান হাইওয়েজকে ক্ষমতা দেওয়া আছে ওই আপনার স্থাপনা ভেঙে দেওয়ার বা সরিয়ে দেওয়ার। যাই হোক, এটা আপনাদের জানা থাকলো। আর একটা সুন্দর কথা ওইখানে আমরা দেখছি, একটা বাজার সামনে, সেই বাজারের নামটা দেওয়া আর লেখা যে কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। আপনি অনেক গতিতে গেলেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, পৌঁছাতে পারলেন না, তার থেকে একটু আস্তে যে দেরিতে পৌঁছানো অনেক ভালো, এইটাই বোঝাতে চেয়েছে। আর একটা সুন্দর কথা, সেতু বা সড়কের বাঁকে ওভারটেক করবেন না। আর একটা সুন্দর কথা, সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। এইবার একটা সুন্দর মজার কথা, এম এ আশিক বেলাল স্যারের দায়িত্ব নেই, সুন্দর কথা, হেলমেট মাথায় চলেন দুজন, মোটরসাইকেলে তারাই সুজন। মানে হেলমেটে যেই মোটরসাইকেলে দুইজনই হেলমেট মাথায় দেয়, মোটরসাইকেলে তারাই সুজন। অনেক সুন্দর কথা। আর একটা কথাও অনেক সুন্দর, ভালো লাগছে আমার, যত্র তত্র রাস্তা পার জীবন হবে সারখার। ওই আমার ইসের মধ্যেও বলে গেছি, ট্রাফিক জ্যামের কারণের মধ্যেও বলে গেছি যে যত্র তত্র রাস্তা পার হওয়া যাবে না, যত্র তত্র রাস্তা পার জীবন হবে সারখার। মেরে দিবে বড় গাড়ি, দোষ বড় গাড়িওয়ালার না, বড় গাড়িওয়ালার দোষ না, দোষ আপনার। আর একটা সুন্দর কথা, করলে গতি সংযত জীবন হবে দীর্ঘায়িত। মানে আপনি যখনই আপনার গতিটাকে সংযত করবেন, আপনার জীবনটা আপনার দীর্ঘায়িত হয়ে যাবে। তো এরকম অনেক সুন্দর সুন্দর কথা ওই অঞ্চলে আমি দেখছি, ভালো লাগছে, আপনাদেরকে জানালাম। আর যদি আপনার এর মধ্যে কেউ নেত্রকোনা বা বিরিশিরি ওই অঞ্চলে যেতে চান, আমার সাথে পরামর্শ করবেন, ইনবক্সে মেসেজ দিবেন, আমি ওখানকার যে পরামর্শ আছে সেটা দিয়ে দিব। অনেক ভালো জায়গা, আমি ঘুরে আসছি, হোটেল টোটেল আছে, যে খুঁজে পাবেন, অনেক হোটেল আছে, কোনো সমস্যা নাই। আর জ্যামের যে 34টা কারণ বললাম, যদি কেউ পার্সোনালি কেউ নিয়ে থাকেন, নিবেন না কেউ পার্সোনালি, আমি স্বাভাবিকভাবে কারণগুলো বলছি, আমার চাকরির অভিজ্ঞতা থেকে বলছি। আরও হয়তো এর মধ্যে আরও কোনো আপনাদের পরামর্শ থাকতে পারে, আমাকে জানাবেন, স্বাগত জানাবো আপনাদের পরামর্শগুলো। তো আর আসলে নামাজের অনেক মসজিদে 8টা বা 15টা, আমাদের এই মসজিদে অবশ্য 8:15 জামাত, এই পুরাতন ডিসি কোর্ট ডিসি স্যারের মসজিদে আমি এইখানে নামাজ পড়ব। তো তারপরেও 15টা অনেকের আছে, এই জন্য আজকে লাইভ শেষ করব তাড়াতাড়ি, আর হয়তো খুব তাড়াতাড়ি লাইভ আসা হবে না। যাই হোক, রমজানের মধ্যে সবাই সংযম, সব বিষয়ে সংযম হতে হবে, ধৈর্য ধরতে হবে। রোজা থাকলে এমনি শরীরের অনেক প্রকারের দেখা যাচ্ছে যে উত্তেজনা হয় বা ধৈর্য কমে যায়, সেই সব বিষয়গুলো মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর অন্য সবার সমস্যাও খেয়াল রাখতে হবে, শুধু নিজের সুবিধাটা দেখলে হবে না। আপনার ঝিনেদা শহরে বিশেষ করে আমি আগে একদিনও বলছি যে হাটের রাস্তার যে সড়ক ও জনপদের যে অফিস আছে, সেই সড়ক ও জনপদের অফিস থেকে এদিকে আমাদের অফিস, অর্থাৎ এই পুরাতন ডিসি কোর্ট বা ট্রাফিক অফিসের সামনে সোনালী ব্যাংকের যে মোড়টা আছে, এই সোনালী ব্যাংকের মোড় পর্যন্ত রাস্তার পাশে দোহাই লাগে কেউ গাড়ি দাঁড় করাবেন না। অবশ্যই প্যাসেঞ্জার নামাবেন, প্যাসেঞ্জার উঠাবেন রানিংয়ে, প্যাসেঞ্জার নামাবেন, চলে যাবেন, দাঁড়ায় থাকবেন না। পোস্ট অফিস মোড় বা কোথাও দাঁড়িয়ে থাকবেন না। আপনার মা, আপনার বোন, আপনার ফ্যামিলির লোকই এইখানে মার্কেট করতে আসবে, তাদের সমস্যা সৃষ্টি করবেন না। এটা দল মত নির্বিশেষে সমস্ত পেশা শ্রেণীর মানুষের কাছে আমার আহ্বান, শুধু ওই গাড়ির চালক বা মালিক তাদের কাছে আমার এই আবেদন বা এই দাবি না, তার কারণ তারা সবাই শিক্ষিত না, সচেতন না।
আপনারা সবাই শিক্ষিত সচেতন, আর শহরটা আপনাদের। আমরা চাকরি করতে আসছি, 2 দিন আসি চলে যাব। শহরটা আপনাদের, এই শহরটাকে সুন্দর রাখবেন। আর ফুটপাতগুলো কিন্তু অনেক দখল হয়ে গেছে, কেউ পার্সোনালি নেবেন না আমার কথা। এই ফুটপাত আর দখল করেন না, শহরটাকে নোংরা করেন না, শহরটাকে বস্তি বানায়েন না। অনেক সুন্দর একটা শহর ঝিনেদা, ঝিনেদাকে অনেক সুন্দর রাখেন। আর ঝিনেদার মানুষ আপনারাও অনেক ভালো, আমার মনের মানুষ। আমার চাকরি জীবনের সর্বোচ্চ দিন ব্যয় করলাম এই ঝিনেদায়। এতদিন আমি আর কোনো জেলায় চাকরি করতে পারি নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। সর্বোচ্চ দিন আমি এই জেলায় চাকরি করলাম, আর হয়তো এতদিন কোথাও চাকরি করতে পারবো না। তার কারণ আমি চাকরি অনেক দিন আছে, বাট চাকরি করব না। এই জন্য এতদিন আর কোথাও হয়তো চাকরি করা হবে না। তো ঝিনেদাকে অনেক ভালোবাসি, মিস করব ঝিনেদাবাসীকে, ঝিনেদা শহরকে। তো যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন, ওয়েলকাম। আর আমার এই কথার মধ্যে খন্দকার তরিকুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ মিয়া ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি, থ্যাংক ইউ। জেমি আক্তার, ওয়েলকাম। লিটন, ওয়েলকাম। এস এম আরিফ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ফর জয়নিং উইথ মি। যাই হোক, আর একবার হয়তো রোজার মধ্যে হয়তো লাইভে আসা হতে পারে বা নাও হতে পারে। যাই হোক, এর মধ্যে মৃত্যুও হতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হালালভাবে জীবনযাপনের তৌফিক দেয়, ইমানের সহিত মৃত্যু দেয়, এই চাওয়া। আপনারা সবাই ভালো থাকেন, হেফাজতে থাকেন। সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সাইন সবাই মেনে চলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।